আজকে মহাভারতের যে কূটনীতির বিশাল অংশ আছে, ডিপ্লোম্যাসির বিশাল অংশ আছে, সেই নিয়ে বিশদে তো বলা এখন সম্ভব নয়। কিন্তু আমি ছোট্ট ছোট্ট জায়গাগুলো একটু ধরবার চেষ্টা করছি, যাতে বুঝতে পারবেন যে মহাভারত ব্যাপারটা কি বিশাল ব্যাপার, তার কত ব্যাপ্তি, কত দিকে তার ব্যাপ্তি। তো সেইটা বোঝানোর জন্যই টুকরো টুকরো কথা একটু বলছি। পরে হয়তো কোনো একটা সময় আসবে যখন ধারাবাহিকভাবে আমি মহাভারতের কথা বলতে থাকবো, কিন্তু সেটা এখনই নয়। যাই হোক, এখন যেটা দেখাবো যে সেটা কূটনীতির যে জায়গাটা বলছিলাম, ধৃতরাষ্ট্রের কথা বলেছি, ব্যাসদেবের কথা বলেছি, কিন্তু ধৃতরাষ্ট্রের ব্যাপারটা কীরকম, মানে তিনি নিজে একজন অন্ধ মানুষ, অথচ তার বুদ্ধি ভয়ঙ্কর রকমের জটিল। আবার কখনো কখনো তার বুদ্ধি ভীষণ ভীষণ ভালো। মানে তাকে একটা তার বিশেষণ হচ্ছে প্রজ্ঞাচক্ষু। মানে প্রজ্ঞা, তার চক্ষুর মধ্যেই সেই প্রজ্ঞা আছে, এতটাই তিনি চক্ষুষ্মান, অর্থাৎ অন্ধ হলে কি হবে, এতটাই তিনি প্রজ্ঞাবান এবং চক্ষুষ্মান। কিন্তু সেই প্রজ্ঞা থাকলো না, ফলত এই জটিলতার দিকেই বরং বেশি চলে গেল। ফলত এই প্রজ্ঞাচক্ষুতা যাকে আমরা বলি, সেটা ঠিক জায়গা মতো খাটে না ধৃতরাষ্ট্রের পক্ষে, অথচ এটা তার বিশেষণ। তিনি বুঝতে পারেন প্রজ্ঞা কেন বলা হয়েছে, সময় মতো তিনি আবার বুঝতে পারেন যে তিনি ভালো করলেন না এইটা। কিন্তু এই ভালো করলেন না বলার আগেই তিনি জটিলতার এমন সৃষ্টি করে ফেলেন, যেটা তার একদিকে তার ব্যক্তিগত উপকারের থেকে ব্যক্তিগতভাবে অপকারটা বেশি করে। যাই হোক, এখন এই জায়গায় দাঁড়িয়ে ধৃতরাষ্ট্রের কি হয়েছে, যে পাণ্ডবদের যখন তারা বাড়িতে তারা প্রথম এলেন এবং বড় হতে লাগলেন, এবং একটা সময় তাদের মানে যে অস্ত্র পরীক্ষা টরীক্ষা ইত্যাদি সব হয়ে গেল, এবং বেশ একটা সুনাম হলো যে তারা যথেষ্ট, পাণ্ডবরা যথেষ্ট পরিমাণ শক্তিমান এ ব্যাপারে। এটা একটা কিন্তু ভেতর থেকেই একটা রাজনৈতিক চাপ তৈরি হলো যে পাণ্ডবদের একটা যুবরাজ অন্তত যুধিষ্ঠিরকে করা উচিত। তো ঠিক আছে, ধৃতরাষ্ট্র ভাবলেন ঠিক আছে, ওখানে যৌবরাজ্য দিয়ে দেখি না কি অসুবিধা আছে। পাণ্ডুর ছেলে, তিনি রাজা ছিলেন, তার স্থলাভিষিক্ত হয়ে তিনি ধৃতরাষ্ট্রই প্রায় রাজত্ব করছেন, এবং যুধিষ্ঠির এমন লোক নয় যে তাকে অমান্য করবেন কখনো। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে ভাববেন ঠিক আছে, যৌবরাজ্যটা দিই। খারাপ মানে ভালো চালানোর অপেক্ষা নয়, খারাপ ভালো যদি চালায় তাহলে বলবে যে ভালোই করছে, ঠিক আছে, আমাদের সবাইকে যদি দেখে টেকে রাখে ভালোই করছে। কিন্তু দেখে না রাখলে পরে তখন তাকে তো অনেক বেশি, অনেক সহজ তাকে সরিয়ে দেওয়া। যিনি বলবেন আমি পরীক্ষা করেছি, ঠিক হলো না। যাই হোক, তো যুধিষ্ঠিরকে যুবরাজ করলেন, এবং যুধিষ্ঠিরকে যুবরাজ করার পর তিনি আলটিমেটলি তিনি নিজে কতগুলো ডিসিশন নিতে আরম্ভ করলেন। যুবরাজের অনেক শক্তি থাকে, তিনি বিভিন্নভাবে মানে পাণ্ডবদের ভাবনা করলেন যে যেসব রাজ্যে শত্রু আছে সেসব জায়গায় ভীম অর্জুন এরা সব যাচ্ছেন, যুদ্ধ জয় করে ফিরে আসছেন, এবং অনেক অনেক রাজ্য যেগুলো পাণ্ডু পর্যন্ত দখল করতে পারেননি সেগুলো হস্তিনাপুরের সঙ্গে যুক্ত হলো, বিশেষ করে অর্জুনের শক্তিমত্তা। এবং সেখানে এটা দাঁড়ালো যে যুদ্ধ পরিচালনার ক্ষমতা তখন থেকেই অর্জুনের মধ্যে প্রকাশ পাচ্ছে, এবং মানে এই জিনিসটা রটে গেল এমনভাবে, স্বভাবাৎ অগমৎ শব্দ, অর্থাৎ অর্জুনের যেভাবে তিনি চলছিলেন তাতেই এই শব্দটা চারদিকে হতে আরম্ভ করলো যে পৃথিবীতে অর্জুনের মতো ধনুর্ধর আর কেউ নেই। অর্জুনস্য সমলোকে নাস্তি কশ্চিৎ ধনুর্ধর, লোকে বলতে আরম্ভ করলো। এবং কি হলো, যে পররাষ্ট্র যেগুলো বাইরে শত্রুভাবাপন্ন ছিল তাদের করদ রাজ্যে পরিণত করা, এই যে ব্যাপারটা, এটা একটা মাইলেজ দিল। আর যুধিষ্ঠিরকে তো লোকে ভাবে যে যুধিষ্ঠির, আমাকে একজন ঔপন্যাসিক, প্রসিদ্ধ ঔপন্যাসিক, আমি এখন তার নাম বলবো না, তিনি বলেছিলেন যে যুধিষ্ঠির তো একটা ঢ্যাঁড়স। তো আমার সে কথা প্রতিবাদ করেছিলাম, কিন্তু যুধিষ্ঠির যে কত বড় মানুষ, ওই দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তার আগে তিনি চুপ করেছিলেন, সেখানে তো অনেক অনেক রাজনীতির ব্যাপার আছে, সেখানে অনেক অনেক
শ্রদ্ধা ভক্তির ব্যাপার আছে, অনেক অনেক মেনে নেওয়ার ব্যাপার আছে, সেগুলো আমি বোঝাতে পারবো না এখন এই এত কম শব্দে। কিন্তু যুধিষ্ঠির রাজনৈতিক প্রজ্ঞা তার যথেষ্ট পরিমাণ ছিল, এটা বোঝাতে চাই এই জন্যে যে দেখুন, যুধিষ্ঠির তো ইচ্ছে করলে পারতেন দুর্যোধনকেও নিয়োগ করার। তিনি দুর্যোধনকে বিভিন্ন এই সমস্ত সংগ্রামের ব্যাপারে নিয়োগ করলেন না এবং বোঝাতে চাইলেন যে যদি কোনো শঙ্কা উপস্থিত হয়, যদি দুর্যোধনের কোনো শরীরের ক্ষতি হয়, আত্মার ক্ষতি হয়, যদি মৃত্যু চলে আসে কিংবা অস্ত্রাঘাতে তার শরীর খারাপ, তিনি এসবের মধ্যে গেলেন না। তিনি অর্জুন ভীমকে ইউজ করতে লাগলেন এবং যেহেতু তারা পরীক্ষিত, কাজেই কোনো সমস্যাই তাদের হলো না। আবার ধৃতরাষ্ট্রের দিক থেকে দেখুন, তিনিও তো চিন্তা করলেন না যে যুধিষ্ঠির নিজে নিজে এইভাবে রাজ্য জয় করছে। তিনি বললেন যে ঠিক আছে, রাজ্য জয় করছে, ক্রেডিট তো আমার, হ্যাঁ, আমি যৌবরাজ্য দিয়েছি ওদের, তারা মানে করছে, ভালো ভালো কথা। এখন এইটা জিনিসটা কিন্তু এই যে পাণ্ডবদের শক্তি এইভাবে বৃদ্ধি হয়ে গেল, এইটা একটা অদ্ভুত ধরনের বুমেরাং তৈরি হয়ে গেল আর কি। মানে দেখলেন, ধৃতরাষ্ট্র দেখলেন যে ওদের খ্যাতিটা এমন একটা জায়গায় পৌঁছচ্ছে যেটা উনি নিজেই সইতে পারছেন না। ওনার মধ্যে একটা মানে অদ্ভুত ধরনের মানে অসূয়া কাজ করতে আরম্ভ করলো যে যৌবরাজ্যে বরণ করেছি, হ্যাঁ, এটা তো কেমন করে হয়। তো অনেক ভেবে চিনতে তিনি মন্ত্রিসভার তার একজন, তিনি সবসময় যে মন্ত্রিসভায় উপস্থিত থাকতেন তা নয়, তাকে তিনি ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বললেন যে এরকম আমার একটা দুর্ভাবনা তৈরি হচ্ছে, হ্যাঁ। তিনি মানে এদিকে এটা একবারও বলতে পারলেন না যে যুধিষ্ঠির দুর্যোধনকে খেলায় নিল না, এরকম বলতে পারছি না, কারণ দুর্যোধনের ব্যাপারে তার শঙ্কা অনেক বেশি যে যদি অন্যরকম কিছু ঘটনা ঘটে। কিন্তু পাণ্ডবদের শক্তি এবং ইত্যাদি দেখার পর সচিন্তা পরম রাজা ন নিদ্রাম অলভন নিশি, রাত্রি তার ঘুম বন্ধ হয়ে গেল যে এটা কি হলো, যে অদ্ভুত ধরনের শক্তি তারা অর্জন করেছে এবং লোকে এত বলছে, এরপরে যদি রাজা করতে হয় তাহলে তো হয়ে গেল, হ্যাঁ। তো ভেবে চিনতে তিনি ওই মন্ত্রিসভার একজন, যিনি সবসময় উপস্থিত থাকেন না, বেশ ডিগনিফাইড মন্ত্রী, তার নাম হচ্ছে কনিক। আমি এর কথা আগে বলেছি দু একবার, কিন্তু তিনি কি উপদেশ দিচ্ছেন পুরোপুরি সেগুলো কখনো বলিনি। কুটিল বুদ্ধি তিনি, অত্যন্ত কুটিল বুদ্ধি, হ্যাঁ। মানে কুটিল বুদ্ধিতে এনি শকুনি টকুনি এর কাছে কিছু না, এই আর কি। এবং রাজনৈতিক মতবিশ্লেষক, এবং এটা বলার দরকার যে তাকে মহাভারতকার তাকে বলছেন যে মন্ত্রজ্ঞ। মন্ত্র মানে এখানে মন্ত্র জানে এরকম ভাববেন না, মন্ত্র মানে রাজার ক্ষেত্রে মন্ত্রণা দিতে পারেন এই রকম ধরনের মন্ত্রী, হ্যাঁ, ইনি হচ্ছেন মন্ত্রজ্ঞ। তার আর একটা বিশেষণ দিচ্ছেন যে কাকে ডাকলেন তিনি, রাজশাস্ত্রার্থবিত্তম। রাজশাস্ত্রার্থবিদ, তার সঙ্গে তম প্রত্যয়, মানে শ্রেষ্ঠ আর কি। তাহলে রাজশাস্ত্রার্থবিত্তম, তার মানে রাজশাস্ত্র তিনি এতটা জানেন। হোয়াট ইজ রাজশাস্ত্র? রাজশাস্ত্র নিয়ে আমি অন্য জায়গায় আলোচনা করেছি, বিশদে আলোচনা করা যায়, বেশ বড় আলোচনা করা যায়। তাকে কেউ বলছেন দণ্ডনীতি, কেউ বলছেন রাজশাস্ত্র, এরকম ধরনের নানান শব্দ তার সম্বন্ধে আছে। কিন্তু আসল কথা, রাজশাস্ত্র মানে পলিটিক্স, সোজা হচ্ছে পলিটিক্স। এবং ইট ইজ নট অনলি পলিটিক্যাল সায়েন্স ইন থিওরি, এটা একেবারে প্রায়োগিক রাজশাস্ত্র যেটা, সেটা তিনি জানেন। তিনি আসলেন এবং আরও একটু পরিচয় দিই যে কনিক হচ্ছেন ভরদ্বাজ গোষ্ঠীর মানুষ। ওখানে মহাভারতের মধ্যে বেশ কতকজন রাজনীতিকের খবর পাওয়া যাবে, আমার সেসব কথা, সেই বিশদ কথা পরে আসবে, হ্যাঁ। বেশ কয়েকজন রাজনীতিজ্ঞ, তাদের খবর, যারা রাজশাস্ত্র জানেন, পণ্ডিত, এদের মধ্যে যেমন ভীষ্ম একজন, তার নাম কৌটিল্যের অর্থশাস্ত্রে করা হয়েছে। নারদ একজন, হ্যাঁ, নারদের কথা যদি কখনো পারি বলবো, অসম্ভব বড় পণ্ডিত রাজশাস্ত্রে অর্থাৎ পলিটিক্সে।
তারপরে ভরদ্বাজ, এবং এই কণিককে ভরদ্বাজ স্কুলের লোক বলা হয়। ভরদ্বাজকে বৃহস্পতি, যিনি বার্হস্পত্য নীতির মানে মানে প্রণেতা, তার ছেলে হচ্ছেন ভরদ্বাজ। এই ভরদ্বাজের ছেলে ভরদ্বাজ হচ্ছেন বৃহস্পতির জ্যেষ্ঠ পুত্র। এই ভরদ্বাজের নামে যে স্কুলটা ছিল, তারই একজন সাম্প্রদায়িক কিন্তু এই আমাদের কণিক। কৌটিল্যের অর্থশাস্ত্রে কখনো কখনো তাকে কনিঙ্ক বলেও ডাকা হয়েছে, কনিঙ্ক ভরদ্বাজ। আমরা বলছি কনিক ভরদ্বাজ, মহাভারত তাকে এই নামেই ডেকেছে। এখন এই যে কনিক, তিনি জাতিতে ব্রাহ্মণ, ধৃতরাষ্ট্রর পরামর্শদাতা মন্ত্রী। ধৃতরাষ্ট্র তাকে নিজের বাড়িতে ডেকে এনে একেবারে পাদ্য অর্ঘ্য দিয়ে তাকে উপস্থিত, মানে তার নিজের অন্তর, ডাক্তারের কাছে, তারপরে উকিলের কাছে যেরকম সব সত্য কথা বলতে হয়, তো এর কাছেও তিনি পরম সত্য কথাগুলো উচ্চারণ করলেন। যে দেখো, আমরা এই বলে আমি খুব বিপদে পড়েছি বামুন ঠাকুর, এরকম ভ্রাতুষ্পুত্র আমার পাণ্ডবরা, তার এত বার বৃদ্ধি হয়েছে আমি তো নিজেও বুঝতে পারিনি। দেখুন কতখানি কাছের লোক হলে যে তার কাছে নিজের ভ্রাতুষ্পুত্র সম্বন্ধে কথা বলা যায়। তাকে বলছেন যে আমরা, তার যেরকম বার বৃদ্ধি হয়েছে তাতে আমার মনের মধ্যে একটা অসূয়া জন্মাচ্ছে। অসূয়া, অসূয়া কথাটা খেয়াল করুন। অসূয়া কথাটা আমরা বলে থাকি, মানে ঈর্ষা, অসূয়া, এগুলো প্রত্যেকটি কিন্তু আলাদা অর্থ আছে। অসূয়া কথাটা যতই ব্যবহার করি, মূল অর্থটা বোঝার দরকার, তার একটা গভীর অর্থ আছে। অসূয়া মানে হলো যে হাজার গুণ থাকা সত্ত্বেও, একটা লোকের মধ্যে হাজার গুণ আছে, তার মধ্যে দোষ আবিষ্কার করা। গুণবত্বেপি দোষ আবিষ্করণম, এই হচ্ছে অসূয়া। এটা মানে খুব সোজা উদাহরণ দিই, যেমন ধরুন একটা ছেলে ক্লাসে খুব ভালো রেজাল্ট করছে আর পড়াশোনা করে ফার্স্ট হচ্ছে, মুক্তমুখ ইত্যাদি। সেই সময় কিন্তু আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, অন্য মা বাবারা, গার্জেন্সরা বলছেন ও ফার্স্ট হয়েছে তো, ও সব মুখস্থ করে মেরে দিয়েছে। কেউ বা বলছেন অমুক স্যারের টিউশন যে পরে কোশ্চেন পায়, এই সব নানান রকম বক্তব্য রেখে তাকে বলতে থাকে। কিন্তু একটা কেউ ভাবেন না যে তোমার ছেলেকেও তো কেউ মুখস্থ করতে বারণ করেনি, তুমি মুখস্থ করে ফার্স্ট হও না, কিন্তু তা বলবে না। কারণ তার ছেলে অত্যন্ত ডেপথে পড়াশোনা করছে, এর জন্যে মূল পড়াশোনার দিকে তার কোনো নজরই নেই, সে ডেপথে পড়াশোনা করছে, সে মুখস্থ করতে পারে না। কিন্তু মুখস্থ করে কীরকম ফার্স্ট হয়ে যাচ্ছে। এই যে কোনো দোষ নেই, একটা সামান্য বাচ্চা ছেলের মধ্যে তার দোষ আবিষ্কার করা, এটাকে অসূয়া বলে। এবং এটা বোধহয় অহরহ যারই এরকম ধরনের কিছু গুণের আবেশ থাকে, সেখানেই এই ধরনের অসূয়া আমরা দেখে থাকি। এখন সেটা একেবারেই অকর্মণ্য দাম্ভিকের অক্ষম ঈর্ষা ছাড়া কিছু না। এইটাই বোঝাতে চাই অসূয়া শব্দের মধ্যে দিয়ে, যে অসূয়াটা কি জিনিস। দোষ নেই, আমি দোষ আবিষ্কার করছি, এরা খল। এরকম ধৃতরাষ্ট্র বলছেন যে ওনার অসূয়া তৈরি হচ্ছে। এই ধৃতরাষ্ট্রের ছেলেদের ঠিক পথে চালিত করলেন না, অথচ ভ্রাতুষ্পুত্রদের বার বৃদ্ধি হচ্ছে দেখে তার অসূয়া হচ্ছে। এখন ধৃতরাষ্ট্র কনিককে বললেন যে আমি যেভাবে এদের বার বৃদ্ধি ঘটছে তাতে রীতিমতো আমার চিন্তার কারণ ঘটছে। আমি জিজ্ঞাসা করছি কি করা যায়। বলে যে তুমি যা বলবে আমি তাই করব, তুমি যা বলবে আমি তাই করব। ভাবুন, করিষ্যে বচনং তব, এই কথাটা ভগবদ্গীতায় অর্জুন সম্পূর্ণ গীতা শোনার পর বলেছিলেন, করিষ্যে বচনং তব, তোমার কথা অনুসারেই চলব। এখানে ধৃতরাষ্ট্র বলছেন করিষ্যে বচনং তব, তুমি যা বলবে তাই করব। কনিক বললেন যে মহারাজ, আপনি পরামর্শ চাইছেন, আমি পরামর্শ দেব, কিন্তু আমি যে পরামর্শ দেব সেটা আমার রাজনৈতিক দর্শন, মানে মাই পলিটিক্যাল ফিলসফি, এই হচ্ছে, আমি সেই বিষয়ে আমাকে দেব। কিন্তু সেটা রাজনীতি মানেই
আমার কাছে অত্যন্ত তীক্ষ্ণ জিনিস, অত্যন্ত মানে সেটা শুনলে খারাপ লাগতে পারে, সেটার জন্য আবার আপনি আমাকে খারাপ বলবেন না যে আমি এত এরমভাবে উপদেশ দিচ্ছি আপনাকে, আপনার নিজের ভ্রাতুষ্পুত্র সবই ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমার রাজনীতির যে দর্শন তা অত্যন্ত তীক্ষ্ণ। উবাচ বচনং তীক্ষ্ণম রাজশাস্ত্রার্থ দর্শনম। রাজশাস্ত্রের যে প্রয়োজন, অর্থ, অর্থ মানে প্রয়োজন, রাজশাস্ত্রের যে প্রয়োজন সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ তীক্ষ্ণ। অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের পলিটিক্যাল লিডারের একজন, সেটা কিন্তু তার এই তীক্ষ্ণতা তার মধ্যে থাকবে বলে কনিক এক্সপেক্ট করছেন। যদিও আমরা মনে করি যে রাজনৈতিক দর্শন আরও অন্যভাবেও থাকতে পারে। কনিক এই স্কুলে বিশ্বাস করেন, যে স্কুলে বিশ্বাস করতেন আমাদের ও দেশের ম্যাকিয়াভেলি। এই কনিকের উপদেশ যেরকম ম্যাকিয়াভেলিয়ান, অনেক সময় কৌটিল্যের ভাবনাও কিন্তু ম্যাকিয়াভেলিয়ান, অনেকেই বলেছে। কাজে কনিককে আমরা ফেলে দিতে পারি না। তো কনিক সেটা বলছেন। প্রথমেই তিনি বললেন যে দেখুন মহারাজ, আপনি যাকে শত্রু মনে করছেন তাকে, বিশেষত সে যদি কোনো আপনার অপকার করে থাকে, পাণ্ডবরা আপনার অপকার করেনি কিন্তু আপনার মনে হচ্ছে অপকার করছে, এটা যদি মনে হয় তাহলে সবচেয়ে ভালো হচ্ছে তাকে মেরে ফেলা। বধমেব প্রশংসন্তি শত্রুনাম অপকারিণাম। অপকারী শত্রুর একটা কিন্তু ক্লু রেখে দিলেন, যে আপনার উপকার করছে না অপকার করছে সেটা ভালো করে ভেবে দেখবেন। এটা কিন্তু একটা ক্লু রেখে দিলেন কনিক তার কথার মধ্যে। হ্যাঁ, বধমেব প্রশংসন্তি, বধ করাটাই মানে সবচেয়ে ভালো হবে। আর হ্যাঁ, ভাই বন্ধু এসব বিচার করার কোনো প্রয়োজন নেই, যে ভাই আমার ভাই, এ আমার বন্ধু, এমনকি পরে বলবেন যে ছেলে পেলে, তাও বিচার করার প্রয়োজন নেই। আবার শত্রু যদি, এই আর একটা ক্লু, শত্রু যদি রাজ্যের মধ্যেই থাকে, এটা পররাষ্ট্রের ক্ষেত্রে এইটা সত্য যে অপকারী হলেই তাকে মেরে ফেলো, কিন্তু শত্রু যদি নিজের রাষ্ট্রের মধ্যেই থাকে তাহলে এমন করতে পারেন যে আপনি তাকে মারলেন না, এবং সে যদি যুদ্ধ নিপুণ হয় বিশেষ করে, তাকে আপনি রাজ্যের মধ্যে না রেখে বাইরে নির্বাসন দেওয়ার চেষ্টা করুন, মানে ব্যানিশ করে দেওয়ার চেষ্টা করুন, তাকে বাইরে পাঠিয়ে দিন। কারণ রাজ্যের মধ্যে থাকলে সে যে কোনো সময় আপনার বিপদ ঘটাতে পারে, বাইরে গেলে সে অন্য রাজাদের সঙ্গে যা করা করবে, সেটা তো আপনার পররাষ্ট্রনীতির মধ্যে পড়বে। সেটা কিন্তু ঘরে থাকলে পরে তাকে আপনি নির্বাসনও দিতে পারেন। এখন এই কথাগুলো বলতে বলতে আরও অনেক কথা আসে। সেখানে মানে কনিকের উপদেশ হচ্ছে যে শত্রুকে আপনি যদি কাতর দেখেন, যে সে খুব কাতর, হ্যাঁ, তাই বলে আপনি তাকে কোনো মায়া মমতা করবেন না। আপনার তো ভ্রাতুষ্পুত্রদের মনে হতে পারে যে তিনি সবসময় আপনাদের কাছে হাত জোর করছেন, ভালো করে কথা শুনছে, অমুক তমুক। কনিক কিন্তু কনিকের মতো কথা বলছেন, হ্যাঁ, তার প্রতি কোনো মায়া মমতা করা যাবে না। আর অন্ধ হয়ে থাকবেন, মানে কার্যকালে ওসব সময় আপনি একবার অন্ধ হয়ে থাকবেন, যেন কিছুই দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, মানে মায়া মমতার ব্যাপারে যেন আপনি যেন কিছুই দেখতে পাচ্ছেন না। লক্ষণীয়, ধৃতরাষ্ট্র নিজেই অন্ধ পুত্র স্নেহে, তাকে আরো অন্ধ হতে বলছে। হ্যাঁ, অন্ধস্যাৎ অন্ধ বেলায়াম, যেখানে অন্ধ থাকা উচিত সেখানে অন্ধ হয়ে থাকবেন, এবং এমন একটা ভাব করবেন যেন আপনি কিছুই শুনতে পাননি। বাধির্যম অপিচাশ্রয়, বাধির্য মানে বধিরের ভাব, বাধির্য, আপনি বধিরতা অবলম্বন করবেন, মানে চোখেও দেখতে পাচ্ছেন না, কানেও শুনতে পাচ্ছেন না, আর এইসব শরণাগত টরণাগত এইসব ভাব টাপ সোজা এইসব জিনিসকে, ভাব, এইসব মনের এইসব ইমোশন একদম মেরে ফেলুন। এখন এই যে রাজার একটা অন্যের প্রতি ঘরের মধ্যে যে শত্রু তৈরি হচ্ছে, ভাবছেন যাকে শত্রু, হ্যাঁ, সেখানে এমনও তো হতে পারে যে রাজার শত্রুবধের সামর্থ্য নেই, তার নিজের এমন অবস্থা থাকতেই পারে।
এবং সেখানে প্রবলের সঙ্গে তিনি পেরে উঠছেন না, এরম হতে পারে। সেখানে কণিকের উপদেশ হলো যে প্রবল শত্রু যদি আপনাকে আক্রমণ করে, তবে কোনো ভাবনা চিন্তা না করে আপনি ঘাস পাতার মতো, মানে ঘাস যেরকম পা দিলেই নুয়ে যায়, একদম একদম শুয়ে থাকবেন, একদম শুয়ে থাকবেন কোনো দিকে, কিন্তু আপনার সদা সতর্ক ভাব থাকবে। ঠিক হরিণ যেরকম কান খাড়া করে রাখে, সেরকম সদা সতর্ক, কোথায় কি শুনতে পাচ্ছেন এই ভাবটা যেন থাকে। শত্রুকে মিষ্টি কথায় ভোলাবেন, দরকার হলে এটা ওটা একটু পেন্নামি দেবেন। তারপর যখন দেখবেন সে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তখন ঝোপ বুঝে কোপ মারতে হবে। এই হচ্ছে তার অবস্থা। সবসময় মনে রাখবেন যে মৃত শত্রুই হচ্ছে নিশ্চিন্ত। মৃত শত্রু মারা গেছে মানে আপনি নিশ্চিন্ত। নিরুদ্বিগ্ন হি ভবতি ন হঠাৎ জায়তে ভয়ম। আপনি এইটা শুধু বুঝে থাকবেন যে আপনি নিরুদ্বেগ হতে পারেন তখনই যখন সে মারা গেছে, কারণ মারা গেছে যে তার কাছ থেকে সত্যি আপনার ভয় নেই, এটাও বলতে হচ্ছে তাকে। আর শরণাগত হয়েছে বলে আপনি দয়া টয়া করবেন না। এটা রাজনীতির ব্যাপার। রাজনীতিতে এই কথাগুলো যে ভাবছেন আমি খুব বড় বড় কথা বলছি, তা না। দয়ান তস্মিন কর্তব্যা শরণাগত ইত্যুত। কণিক বলছেন যে ন বিশ্বাসেদ অবিশ্বস্তে। যে অবিশ্বস্ত ব্যক্তি, তাকে বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। বিশ্বাস্তে নাতে বিশ্বাসেদ। অতিরিক্ত যাকে বিশ্বাস করছেন তাকেও বেশি বিশ্বাস করবেন না। বলছেন অতি বিশ্বস্ত মানুষকেও আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাসাৎ ভয়মভীতি। কেননা বিশ্বাস থেকেই কিন্তু শেষ পর্যন্ত ভয় তৈরি হয়। এটা সত্যি কথা। আমি ব্যক্তিগত জীবনেও সেগুলো আমরা অনেকে এক্সপিরিয়েন্স করি। যাকে আপনি প্রবল বিশ্বাস করছেন, চাকর বাকর নয়, আত্মীয় স্বজনের মধ্যে যাকে আপনি প্রবল বিশ্বাস করছেন, মাস্টার স্টুডেন্ট, স্টুডেন্ট মাস্টার, এইরকম ধরনের যাকে প্রবল বিশ্বাস করছেন, তিনিও এরকম কাজ করে বসেন কখনো যে সেটা বিশ্বাসের নয়। কাজেই এই যে বিশ্বাসটি নাতি বিশ্বাসের, এটা সরল লোকেরা, মানে আমাদের মতো গাধা যারা, তারা বুঝতেই পারে না। কিন্তু এটা ঘটনা যে এরকমটা থাকা বোধহয় উচিত। বিশ্বাসটি নাতি বিশ্বাসের। বিশ্বাস যাকে করছি তাকেও বিশ্বাস করা উচিত না। বিশ্বাসাৎ ভয়ম আপনৌতি। বিশ্বাস থেকেই নানান ভয় তৈরি হয়। এবং না পরীক্ষা চ বিশ্বাসিত। বলছেন পরীক্ষা না করে আপনি বিশ্বাস করবেন না কাউকে। বরঞ্চ উল্টো কি করতে পারেন? বিশ্বাসইত্বাতু পরম তত্ত্বভূতেন হেতু না। মানে অন্যকে আপনি ওই যেটা হিন্দিতে বলে বিশ্বাস দিলাবেন, হ্যাঁ, মানে বিশ্বাসী করে তুলে, বিশ্বাসইত্বা নিজের প্রতি বিশ্বস্ত করে তুলে, তত্ত্বভূতেন হেতু না। যখন আপনি বুঝবেন যে হ্যাঁ সেই রকম একটা হেতু তৈরি হয়েছে তত্ত্বের, অথাস্য প্রহরেত কালে কিঞ্চিত বিচলিত পদে, একটু যেই তার পদস্খলন হলো, সঙ্গে সঙ্গে তাকে প্রহার করবেন। অশঙ্কম অপি সংকেত। যাকে শঙ্কা করা উচিত নয় তাকেও শঙ্কা করবেন। রাজনীতি এটা। নিত্যং সংকেত শঙ্কিতাৎ। এবং যে আপনাকে সন্দেহ করছে তাকে সবসময় সন্দেহ করবেন। কি সাংঘাতিক কথা যে আপনাকে যে সন্দেহ করছে বলে আপনার মনে হচ্ছে, তাকে সর্বদা সন্দেহ করবেন। ভয়ং হি অশঙ্কিতাৎ জাতম। এই অশঙ্কিত লোকের কাছ থেকে কিন্তু ভয় তৈরি হয়। যে শঙ্কা করছেনই না, এখান থেকে কিন্তু ভয় তৈরি হয় এমন যে সমূলম অপিকৃন্ততি। একেবারে মূল, একেবারে আপনাকে মূল থেকে উপড়ে দিতে পারে। আর একটু ওই যে আমি বলছিলাম যে কাউকে আত্মীয় স্বজন ভাববেন না, তিনি বলছেন পুত্র বা যদি বা ভ্রাতা, পিতা বা যদি বা সরিত, পুত্র হোক
ভাই হোক, পিতা হোক, রাজনীতি, যদি বা আশ্রহিত সুহৃদ, আপনার অত্যন্ত সহৃদয় বন্ধু বলে মনে হচ্ছে যাকে, অর্থস্য বিঘ্নং কুর্বাণা। অর্থ মানে কিন্তু এখানে অর্থ নয়, অর্থের বিঘ্ন যে করছে, অর্থ মানে আপনার যে রাজ প্রয়োজন, রাজার যে প্রয়োজন, সেটা যদি কোনো বিঘ্ন ঘটে, হন্তব্যাভূতি বিচ্ছতা, যে উন্নতি করতে চায় সে তাকে মেরে ফেলবে। কিরমভাবে? কত কায়দা! বলছেন প্রত্যুত্থানা অভিবাদাভ্যাম, বলে এমন করবেন, এমন ভাব দেখান যে আসলে পরে আপনি কোনো লোক আসছে যাকে আপনি মারবেন বলে ভাবছেন, হ্যাঁ, প্রত্যুত্থান মানে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবেন, এত সম্মান তার, হ্যাঁ, অভিবাদন করবেন, দরকার হলে কিছু কিছু জিনিসপত্র দেবেন, সম্প্রদান করবেন। আমার মনে হয় সাম দান এটাও কিন্তু এর মধ্যে আছে। প্রতি পুষ্প ফলাঘাতী, কিন্তু যখন দরকার হবে, প্রতি পুষ্প ফলাঘাতী তীক্ষ্ণ তুণ্ড ইব দ্বিজ। দ্বিজ মানে পাখি, তীক্ষ্ণ তুণ্ড মানে যার ঠোঁট অত্যন্ত ছুঁচলো, সেই রকম পাখি যেরকম ফল পাকলে পরে প্রত্যেকটি পাকা ফলই ঠুকরে দেখে, ঠিক সেইভাবে সময় আসলে পরে ওই প্রত্যুত্থান করবেন, অভিবাদন করবেন, একটু একটু জিনিসপত্র দিলেন, হ্যাঁ, খুশি করার জন্যে। কিন্তু সময় যদি আসে, যদি বোঝেন যে সে আপনার অন্যায় করবে এবং সে আপনার শত্রু, তাকে একদম একদম তাকে ঠুকরে শেষ করে দেবেন। কেন? না চিত্তা পরমর্মাণি না কৃত্বা কর্মদারুণম, অন্য লোকের মর্মে আঘাত না করে এবং খুব ভয়ঙ্কর রকমের অন্যায় ধরনের দারুণ নিদারুণ নৃশংস কাজ না করে আপনি কিন্তু কোনোভাবেই ভালো শ্রী অর্থাৎ ভালো সমৃদ্ধি লাভ করতে পারবেন না। কেন? বলছে দেখুন, মাছ যে ধরে সে একটা বড়শি আগায় একটা টোপ দিয়ে রাখে, সেই টোপটা খেলে পরে মাছের গলায় গিয়ে বোধে, ওই যে বলল না চিত্তা পরমর্মাণি, পরের মর্মচ্ছেদ না করে আপনি কিন্তু লাভ করতে পারবেন না রাজনীতিতে। কেন? নাস্তি জাত্যা রিপুর নাম, বলে রাজনীতিতে শত্রু বলে কিছু নেই, রাজনীতিতে বন্ধু বলে কিছু নেই। সামর্থ্যাৎ জায়তে মিত্রম, সামর্থ্য যোগাৎ জায়ন্তে মিত্রাণি রিপবস্তথা, যে তার কতখানি সামর্থ্য আছে শত্রুর, সেই বুঝে সে মিত্র হবে। সামর্থ্য যদি বেশি থাকে সে আমার তার সঙ্গে একটু বন্ধুত্ব করে চলতে হবে, সামর্থ্য যদি কম থাকে তাহলে সে পরম শত্রু হলে তাকে মেরে ফেলবে। এই হচ্ছে তার কৌটিল, আরে একেবারে কণিকের বুদ্ধি। এখন কণিকের এই বুদ্ধির জায়গা থেকে এমনভাবেই ইঙ্গিত করছেন, কিন্তু এই যে আপনার পুত্র হোক, আপনার ভ্রাতা হোক, ইত্যাদি ইত্যাদি, এখানে দয়ামায়ার কোনো স্থান নেই। শত্রুর মূলচ্ছেদে তিনি বিশ্বাসী। এটা প্রথম থেকেই শত্রুর মানে শত্রুর মূলচ্ছেদ কিভাবে করতে চান কণিক? বলছেন শত্রুর মূলচ্ছেদ মানে শত্রুর যারা ভাই বেরাদর, শত্রুর যারা সহায়তা করেন, শত্রুপক্ষের যারা যারা আছেন বেঁচে, শত্রু যাদের উপরে ভরসা করছে তাদের সবাইকে মেরে ফেলবেন। আর বাইরে কি ভাব দেখাবেন? বাইরে আপনি একদম মুনি ঋষির মতো থাকবেন, হ্যাঁ, দরকার হলে গেরুয়া কাপড়ও পরতে পারেন, যজ্ঞ টজ্ঞ করতে পারেন, এমনকি ইচ্ছা করে কিন্তু মাথাতে আঠা মেখে জটাও পাকাতে পারেন চুলে। কিন্তু যতই মৃগচর্ম পরুন, যতই এগুলোতে সুবিধে হয়তো, বলছেন কঠিন মানে কণিক বলছেন এগুলোতে সুবিধে হয়তো আপনাকে বিশ্বাস করবে, লোকে ধার্মিক বলে আপনাকে বিশ্বাস করবে, কিন্তু লোকানা বিশ্বাস হইতৈব, এইভাবে লোকের বিশ্বাস আদায় করে নেওয়ার পর আপনি তত লুম্পেত যথা বৃক, আরে কেঁদো বাঘ যেভাবে লাফিয়ে পড়ে শত্রুর উপরে,
পশুর উপরে সেইভাবে তার উপরে লাফিয়ে পড়বেন। কনিক বলছেন, দেখুন শত্রু ব্যার সঙ্গে আপনি অ্যাটিচিউডটা কী হবে তার প্রতি। যখন তাকে মারবেন, প্রহরেশন প্রিয়ং বুয়াত, মারছেন যখন, তখন তার সঙ্গে আপনি মিষ্টি মিষ্টি কথা বলবেন, খারাপ কথা বলবেন না কিচ্ছু। প্রহিতৈব প্রিয়োত্তরম, বেশ ভালো মারছেন, বেশ ভালো করে পেটানো হলো, তারপরেও প্রিয় কথা বলবেন, ভালো কথা বলবেন, রেগে যাবেন না একদম। হ্যাঁ, অসিনাপি শিরশ্চিত্তা, তলোয়ার দিয়ে তার মাথাটা কাটার পরেও না, শোচে তচ রুদে তচ, তার জন্য আপনি শোক করবেন। এইভাবে মারা পড়ে গেছে, কারণ লোকে তো আর দেখলো না আপনি মারছেন, তাই না, অন্য লোক মারছে, তার জন্য আপনি শোক করবেন, দরকার হলে রোদন করবেন, একটু কাঁদবেন যে এইরকম লোকটা মারা গেল। অথচ এই কাজ প্রহার করতে করতেও আপনি হাসবেন, তার সঙ্গে প্রিয় কথা বলবেন দরকার হলে। হ্যাঁ, অন্য লোক মারছে, আপনি প্রিয় প্রিয় কথা বলবেন। হ্যাঁ, এইটা। আর শুষ্ক বৈরিতা, এই শুকনো শত্রুতা করবেন না, দরকার হলে চালাবেন, এই হচ্ছে ব্যাপার। ওইসব শুকনো টুকনোর মধ্যে নেই। আর কিভাবে থাকবেন, গৃধ্র দৃষ্টি, শকুন যেরকম ফোকাস করে রাখে যে এই জায়গাটা আমার নামতে হবে, যে মরাটা কোথায় ভাগাড়ে আছে অত ওপর থেকে ফোকাস করে। বকালীন, বক যেরকম ভাবে ধ্যানীর মতো বসে থাকে, হ্যাঁ, বকবৎ, এবং এটা চাণক্য নীতির মধ্যেও এইরকম বকবৎ চিন্তয়েদ অর্থম, অর্থাৎ প্রয়োজনীয় রাজপ্রয়োজনীয় যে বস্তুটা সেটা বকের মতো চিন্তা করতে হবে। বক এক পা তুলে বসে থাকে যেন ধ্যানী। হ্যাঁ, বিড়াল তপস্বী যেরকম বসেছিল বকের মতো। স্বচেষ্টা, কুকুর যেভাবে চেষ্টা করে, একটা কিছু খাবার জন্য যেভাবে চেষ্টা করে সেইভাবে, অর্থাৎ কুকুরের মতো চেষ্টা করতে হবে। সিংহ বিক্রম, বিক্রম দেখাবার সময় কিন্তু সিংহের মতো। অনুদ্বিগ্ন, মানে সিংহ বিক্রম মানেই কিন্তু তার কোনো উদ্বেগের ব্যাপার নেই, কখনো তাকে দেখবেন না সে উদ্বিগ্ন হয়ে আছে। সিংহ যদি বসে থাকে, তার সামনেও যদি একটা পশু চলে আসে না, সে যে উঠতে হবে, উঠে গিয়ে হঠাৎ মারতে হবে এরকম ভাব করে না, অনুদ্বিগ্ন অবস্থায় থাকে। কাক ও সঙ্গী, কাক যেরকম সব সময় চারদিকে তাকাচ্ছে, হ্যাঁ, যে মানে কি করব না করব এইরকমভাবে, মানে আশঙ্কিত সবসময় যেন চারদিকে চোখ ঘুরছে, তার এদিকেও চোখ যায় ওদিকেও চোখ যায়। কথাই আছে কাকাক্ষী গোলকন ন্যায়ন, মানে চারদিকটা দেখতে হয় এরকমভাবে যে কাক যদি বসে থাকে আপনি দেখবেন তার চোখ একবার এদিকে যায় একবার ওদিকে যায়। ওই নিয়ে কিন্তু নানান রকম সায়েন্সের আর্টিকেলও আছে যে কাকের চোখ কি করে একবার এদিকে যায় একবার ওদিকে যায়। হ্যাঁ, একটা জায়গায় দেখবেন কাকের চোখ ধূসর হয়ে যায়, আবার যেই এদিক দিয়ে দেখেন তখন দেখবে এদিক চোখটা চকচক করে। এই যে জিনিসটা, এটা হচ্ছে বলছেন কাক ও সঙ্গী, সবসময় শঙ্কা করবে কাকের মতো। আর ভুজঙ্গ চরিতং নয় চরেত, হ্যাঁ, সাপের মতো আপনি চলবেন। কেন? মানে পরের ছিদ্র দেখা মাত্র সেখানে প্রবেশ করবেন। এইটা হচ্ছে সাপের কাজ। যে মুহূর্তে সাপ কিন্তু তখনই কাটে যখনই তার লেজে একটু নাড়া পড়ে, যে মুহূর্তে নাড়া পড়বে তারা সেইভাবে প্রবেশ করবে। অথবা লোকের ঘরে যে প্রবেশ করে থাকে সাপ, হ্যাঁ, কেউ কিছু বুঝতেও পারলো না, কেউ সাপ একটা ঢুকে রইল, তারপরে সময় মতো ফোনা তুলে বিষ ছাড়ো। এই যে ব্যাপারগুলো, এই যে ব্যবহারগুলো, এগুলো কৌটিল্য উপদেশ দিচ্ছেন যে দরকার পড়লে মৃগচর্ম পরে থাকুন, যাগযজ্ঞ করুন। এইসব উপদেশের মাধ্যমে তার ভাবনা একটাই, সে বলছে যে দেখুন, গাছের ডাল টেনে টেনে যখন একটা লোক
পাকা পাকা ফল যেগুলো আছে সেগুলো খেয়ে নেয়, তখন গাছের শাখা যখন গাছের পালটাকে টানছে, গাছের শাখা যদি ভাবে আমাকে আদর করার জন্য টানছে, হ্যাঁ, তা কিন্তু ভাববেন না। গাছ জানে, গাছ সেইভাবে বুঝতেই পারে না যে তাকে যে নামানো হলো সেটা কিসের জন্য নামালো। বেশ ডাল একটা টেনে নামালাম, সে ভাবছে বেশ আমাকে বেশ আদর করার জন্য ডাকছে, এরকম গাছ ভাবে। কিন্তু মানুষ এবং রাজা, সে যদি মানুষ রাজা হয়, যে কোনো রাজনৈতিক জায়গা লক্ষণীয়, এই রাজনীতির ক্ষেত্র কিন্তু আমার মনে হয় রাজতন্ত্র থেকে আরম্ভ করে গণতন্ত্র, সমাজতন্ত্র, যে তন্ত্রই বলুন, বরঞ্চ গণতন্ত্রে বরং এইগুলো আরও বেশি, সামনাসামনি মিষ্টি কথা বলা, এ করা, কত কিছু, হ্যাঁ, তারপরে তাকে উপড়ে ফেলা, এই যে কীরকমভাবে হয় সেটা গণতন্ত্রে বোধহয় রাজতন্ত্রের থেকেও বেশি। রাজতন্ত্রেও খানিকটা এক্সপোজড হয়ে যায়, কিন্তু এখানে তাও হয় না। গণতন্ত্র সমাজতন্ত্রে তাও হয় না। কোথা থেকে যে কে টুক করে মরে গেল কেউ জানতেও পারলো না যে কেন মারা গেল। সেটা বলছি যে কেউ গাছের ডাল কখনো ভাবে না যে আমাকে আদর করার জন্য ডাকছে, ভাবে, হ্যাঁ, কিন্তু গাছের ফল, পাকা পাকা ফল তাদের কাছ থেকে তুলে নেওয়ার জন্য খাওয়াতে মহারাজ কি করবেন? বহেদ অমিত্রং স্কন্ধেন, যখন দরকার হবে আপনার যে শত্রু তাকে কাঁধে বয়ে নিয়ে যাবেন, হ্যাঁ। কিন্তু সময় যখন আসবে, যেরকম কলসি আমরা কাঁধে নিয়ে যাই, জল ভর্তি কলসি কাঁধে নিয়ে যাই, হ্যাঁ, কিন্তু আপনি কি করবেন? ওই কলসি কাঁধে নিয়ে যাচ্ছেন, রাজনীতির লোক কি করবে? ওই কলসি কাঁধে নিয়ে সে বয়ে বেড়াবে। বহেদ অমিত্রং স্কন্ধেন, তারপরে যখন আপনার প্রয়োজন হবে তথা প্রত্যাগতে কালে, যখন সময় আসবে, ভিন্দ্যাৎ ঘটমিবাসমনি, সেই কলসিটা যেরকম মাটিতে আছাড় ফেলে ভাঙা যায় সেইভাবে ভেঙে ফেলবেন, অর্থাৎ সেইভাবে শত্রু বিনাশ করবেন। কৌটিল্যের কণিকের এইখানে লাস্ট উপদেশটা সবচেয়ে ভালো বলে আমার মনে হয়। সেখানে তিনি বলছেন যে দেখুন মহারাজ, একটা সার কথা বলি, একেবারে সব কিছু সার সংক্ষেপ করে একটা অসাধারণ উপদেশ দিচ্ছেন। বলছেন নতরেত যস্য নপার উত্তরেত, এটা এটা বেশ অ্যালিটারেশন করে বেশ একটা আলংকারিক ভাষায় বলছেন। নতরেত যস্য নপার উত্তরেত, বললে সাঁতার কেটে সেটা পার হওয়ার চেষ্টা করবেন না যেটা আপনি পার হতে পারবেন না। আরেকটু যদি ভাবি, অর্থাৎ যে কাজটা আপনি পার পাচ্ছেন না সে কাজ আরম্ভই করবেন না। আর কি? নতদ হরেত যৎ পুনরাহরেত পর, সেই জিনিস কখনো হরণ করবেন না, সে ধন জন মণি মুক্তা যা কিছু হরণ করবেন না। যৎ পুনরাহরেত পর, যা অন্য লোকে আবার নিয়ে যাবে। এতটাই যদি মূল্যবান বস্তু হয় আপনি হরণ করে আনলেন এবং সেটা যদি অন্য লোকের আবার নিয়ে যাওয়ার চান্স থাকে, সেটা হরণ করবেন না। নতৎ ক্ষণেত যস্য নমূলমুদ্ধরেত, আপনি কখনো এমন কাজ করবেন না যে যাকে আপনার প্রহার করার ক্ষমতা নেই তাকে খোঁচাবেন না, যাকে আপনি মারতে পারছেন না, যার মূল শুদ্ধ তুলে আনতে পারছেন না তাকে খোঁচাবেন না। অর্থাৎ এমন কিছু, এমন বৃক্ষের গোড়া খোঁচানোর চেষ্টা করবেন না যে বৃক্ষ আপনি মূল থেকে যদি উৎপাটন না করতে পারেন সে গাছ আবারও কিন্তু বেড়ে উঠবে। কাজেই এমন কাজ আপনি করবেন না, এমন শত্রুর উপদ্রব করবেন না যে লোকটা আপনার আপনি খোঁচাবেন না তাকে, যার আপনি মূল থেকে যাকে উচ্ছেদ করতে পারছেন না। আর কি? নতং হন্যাৎ যস্য শিরো ন পাতয়েৎ, যার আপনি গলা কেটে ফেলতে পারবেন না, যদি আপনার এই বোধ থাকে যে আপনি গলা কেটে ফেলতে পারবেন,
গলা না কেটে ফেলার যদি ক্ষমতা না থাকে তাহলে কখনো তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না, যে একটুখানি মেরে ধরে ঠিক করে দিলাম। হ্যাঁ, এসব খবরদার। যার গলা কাটার ক্ষমতা নেই তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। এই হচ্ছে কণিকের উপদেশ। কিন্তু ধৃতরাষ্ট্র এতেও সন্তুষ্ট হলেন না। ধৃতরাষ্ট্র বললেন যে এই জিনিসের মধ্যে, এই যে বলছো তুমি ভয় অমিত্রং স্কন্ধেন, অর্থাৎ কাঁধে করে বই নিয়ে বেড়াবে, কিংবা তাকে গাত্রোত্থান করে ডাকবে, অভিবাদন করবে, এর মধ্যে সাম দান এসবের ব্যাপার আছে। কিন্তু ধৃতরাষ্ট্র চান যে এই সবগুলো একসঙ্গে প্রয়োগ করে কি করে মারা যায় সে ঘটনাও কণিক বলবেন, তবে আমি সেটা সামনের দিন বলবো।